আপনাদের ওই মাইক্রোপ্রসেসর ক্লাস শেষ হয়ে গেছে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি মনে হয় ক্লাসটা আস্তে আস্তে শুরু করি। জি ম্যাম। আপনাদের কি কোনো ল্যাব হয়েছে? হয় নাই তো মনে হয় এখন পর্যন্ত। মানে ডিএসডি ল্যাবের কথা বলতেছি। না ম্যাম, আচ্ছা, আমাদের ঠিক হয়নি। আছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। জি ম্যাম, জি দেখা ম্যাম, যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো প্রথমে হচ্ছে আমরা আজকে একদম বেসিক ইন্ট্রোডাক্টরি ক্লাস করব যে ডিএসডি জিনিসটা কি, কি কাজে লাগে, এই ধরনের জিনিসপত্র, এবং আপনারা 2-1 এ ডিএলডি তে অনেক কিছু শিখে আসছেন, সেগুলোর বেসিক্যালি একটা রিক্যাপ করব। তো ফার্স্টে কি দেখেন, ফার্স্টে হচ্ছে কি সিস্টেমের একটা সংজ্ঞা দেওয়া আছে। সিস্টেম বলতে কি বোঝায়? সিস্টেম বলতে বোঝায় যেকোনো একটা সিস্টেম বলতে আমরা আসলে কি বুঝি? যে আমরা কিছু জিনিসের সমন্বয়ে একটা মানে সেট অফ কম্পোনেন্টস বলা যায় যে কিছু জিনিসের সমন্বয়ে এমন একটা জিনিস তৈরি করি যে জিনিসটার মাধ্যমে আমরা কি করতে পারি? একটা ডেফিনিট গোল বা একটা টার্গেট অ্যাচিভ করতে পারি। তো একটা সিস্টেমে বেসিক্যালি কি থাকতে পারে? একটা সিস্টেমে কিছু ইনপুট থাকবে। তারপর সেই ইনপুটটাকে আমরা কি করব? একটা ফাংশন ইউজ করে আমার ডিজায়ার্ড আউটপুটে কনভার্ট করব। যেমন ধরেন একটা কুকিং সিস্টেমের কথা যদি চিন্তা করি, একটা কুকিং সিস্টেমে কি হয়? আপনি কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসেন, সেটা আমার জন্য ইনপুট। সেটাকে আমি কি করি? হয়তো কোনো একটা রেসিপি ইউজ করে সেটাকে কুক করার ট্রাই করি। সেটা হচ্ছে আমার জন্য ফাংশন, এবং খাওয়ার উপযোগী করে যে তৈরি করলাম সেটা হচ্ছে আমার জন্য আউটপুট। তো বেসিক্যালি সিস্টেম বলতে কি বোঝায় মোটামুটি বোঝার কথা সবার। এবার আসি ডিজিটাল সিস্টেম তাহলে আসলে কি? সিস্টেম ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যানালগ সিস্টেম, একটা হচ্ছে কি ডিজিটাল সিস্টেম। অ্যানালগ সিস্টেম হচ্ছে আমাদের রিয়াল ওয়ার্ল্ড এর ভ্যালু নিয়ে কাজ করবে। রিয়াল ওয়ার্ল্ড এর ভ্যালু বলতে কি বুঝাচ্ছি? ধরেন আপনি ওজন মাপতে যাচ্ছেন। আপনার ওজন কিন্তু ৫৫ আর ৫৬ কেজি। ধরেন আপনার ওজন ৫৫ কেজি। ৫৫ আর ৫৬ এরকম হবে এমন কিন্তু কোনো কথা নাই। ৫৫.৫ হইতে পারে, ৫৫.৪ হইতে পারে। অর্থাৎ ভ্যালুটা কন্টিনিউয়াস ভ্যালু। কোনো ডিসক্রিট ভ্যালু না। ডিসক্রিট হলে কি হইতো? আইদার 55 অর 56, মানে এদের মাঝখানে কোনো কিছু থাকতো না। তো কন্টিনিউয়াস ভ্যালু নিয়ে যেই সিস্টেমটা কাজ করে সেটা হচ্ছে অ্যানালগ সিস্টেম, এবং ডিজিটাল ভ্যালুগুলো নিয়ে যে সিস্টেমটা কাজ করে সেটা হচ্ছে কি ডিজিটাল সিস্টেম। ধরেন আইদার 0 অথবা 1। আপনারা বুলিয়ান লজিক দেখে আসছেন। কারেন্ট থাকা মানে হচ্ছে 1, কারেন্ট না থাকা মানে হচ্ছে 0। কোনো কিছু অন মানে হচ্ছে 1, কোনো কিছু অফ মানে হচ্ছে 0। এই দুটার মাঝামাঝি কিন্তু কোনো অবস্থা নাই। সো আমরা বুঝতে পারতেছি যে ডিজিটাল সিস্টেম আসলে ডিজিটাল ডাটা নিয়ে কাজ করবে এবং ডিসক্রিট ভ্যালু নিয়ে কাজ করবে। আচ্ছা, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস নিজেরা একটু পড়বেন। তার মধ্যে ডিসঅ্যাডভান্টেজেস একটা আছে যেটা হচ্ছে কি ফিজিক্যাল ওয়ার্ল্ড, আমাদের আশেপাশের যে ওয়ার্ল্ডটা সেটা কি অ্যানালগ। যেমন এই যে ওজনের এক্সাম্পলটা দিলাম। সো আমাদের অ্যানালগ ওয়ার্ল্ডের সাথে ডিজিটাল সিস্টেমের ম্যাপিংটা একটু ডিফারেন্ট হয়ে যায়, মানে একটু কমপ্লেক্স হয়ে যায়। তো সেই কারণে আসলে এটাই হচ্ছে জাস্ট একটা ডিসঅ্যাডভান্টেজেস যে আমরা কি করি আমাদের আশেপাশের যে ফিজিক্যাল ওয়ার্ল্ডটা সেটা অ্যানালগ হওয়াতে আমরা এক্সাক্ট যখন আমি ডিজিটাল সিস্টেমে ধরেন এই যে ৫৫.৫ এই ওজনটাকে আমাকে কি ধরতে হবে, বা ৫৫.৬ এই ওজনটাকে আমি কি ধরবো, ৫৬ ধরবো। সো আমার প্রেসিশন কিন্তু এখানে একটু কমে যাচ্ছে, কারণ আমি অ্যাকচুয়াল ডাটা কিন্তু নেই নাই, একটু ফ্ল্যাকচুয়েটেড ডাটা নিছি। সো এখানে আমাদের প্রেসিশনটা কমে যায় আসলে। এক্সাম্পল কি হতে পারে ডিজিটাল সিস্টেমের? ক্যালকুলেটর হতে পারে। আমরা যে ভোল্টমিটার ইউজ করি, ডিজিটাল ভোল্টমিটার, যে ভোল্টমিটার মানে কানেকশন দিলে হচ্ছে কত ভোল্ট কারেন্ট আছে, বিভব আছে সেটা ডিরেক্টলি দেখায়। তো সেটা কি? সেটা আসলে ডিজিটাল ভোল্টমিটার। এটাও একটা কি ডিজিটাল সিস্টেম। তো মনে হয় এতটুকু পর্যন্ত বুঝতে পারার কথা সবার। আমি একটু নেক্সট টপিকে মুভ করি। এখন আসি আমরা ২ টা সার্কিটের কথা জানবো। একটা হচ্ছে কি? একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, আর একটা হচ্ছে কি সিকোয়েন্সিয়াল সার্কিট। তো কম্বিনেশনাল সার্কিট বলতে আসলে কি বোঝায়? কম্বিনেশনাল সার্কিট মানে হচ্ছে আপনি কিছু লজিক গেটকে কম্বাইন করে একটা সার্কিট বানাবেন, যেই সার্কিটগুলা কি করবে, এখন যেই অবস্থায় আছে সেই অবস্থা থেকে কাজ করবে। সে আগে ১ সেকেন্ড আগে কি অবস্থায় ছিল বা ১ সেকেন্ড আগে তার ইনপুট কি ছিল সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকবে না। আবারও বলছি, কম্বিনেশন সার্কিট আসলে বেসিক্যালি কি? বেসিক্যালি হচ্ছে তার এখন যে ইনপুটের কম্বিনেশন আছে সেগুলো নিয়েই সে কাজ করবে। ১ মিনিট আগে বা আগের স্টেটে তার কি ইনপুট ছিল সেটা নিয়ে সে কোনো কিছু কনসিডার করবে না। এক্সাম্পল কি হতে পারে? আমরা অ্যাডার পড়ে আসছি, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এটাই হচ্ছে আসলে কম্বিনেশনাল সার্কিট।
এখন আসেন সিকোয়েন্সিয়াল সার্কিট কি। সিকোয়েন্সিয়াল সার্কিট, সিকোয়েন্স নামটা শুনেই বুঝতে পারতেছি কি যে একটা সিরিজের মতো ব্যাপার আছে, যে একটার পর একটা হবে, একটার পর একটা হবে এরকম। তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিট কি? সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট যে ইনপুটের কম্বিনেশন সেটার উপরে ডিপেন্ড করবে না, বরঞ্চ আপনি আগে কি ইনপুট দিয়ে আসছিলেন সেটার উপরেও অনেক সময় অনেক কিছু ডিপেন্ড করবে। এবং সবচেয়ে মেইন বেসিক যে পার্থক্য এটার ক্ষেত্রে সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটে এই যে আগের স্টেটে আমার কি ইনপুট ছিল সেটা সেভ করে রাখার জন্য একটা মেমোরি সেল ইউজ করা হয়। এই যে লাস্টের লাইনটা দেখলেই খেয়াল করবেন যে মোর ওভার দ্য সার্কিট বিহেভিয়ার মাস্ট বি, সার্কিট বিহেভিয়ার বলতে আসলে ফাংশন বোঝায়। তো দ্য ফাংশন মাস্ট বি স্পেসিফাইড বাই আ টাইম সিকোয়েন্স অফ ইটস ইনপুটস অ্যান্ড ইন্টারনাল স্টেটস। ইন্টারনাল স্টেট নিয়ে কাজ করবে এবং কি করবে, একটা বাইনারি মেমোরি সেল রাখবে আগের স্টেটে তার কি ডাটা ছিল সেটা স্টোর করে রাখার জন্য। এক্সাম্পল কি দেওয়া আছে? এক্সাম্পল আছে ফ্লিপ ফ্লপ। আমরা ফ্লিপ ফ্লপ কিছুদিন পরে পড়বো, তখন আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন কিছুদিন আর কি ফার্স্টে কিছু টপিক আমরা আসলে কম্বিনেশনাল সার্কিট নিয়ে পড়বো। সো আপাতত সিকোয়েন্সিয়াল সার্কিট আমাদের খুব একটা হেডেক না, আমরা জাস্ট জেনে রাখবো যে সিকোয়েন্সিয়াল সার্কিটটা আসলে কি। সো এতটুকু পর্যন্ত কারো যদি কোথাও কোনো প্রবলেম থাকে একটু রেইজ হ্যান্ড করেন অথবা চ্যাটে লিখে দেন কারো যদি বলতে প্রবলেম হয়। আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, একটু চ্যাটে লিখে দেন কারো যদি কোনো প্রবলেম থাকে বুঝতে। ম্যাম এগুলো কি হচ্ছে আমাদের ডিএলডি এর ফ্লিপ ফ্লপ ফুল অ্যাডার ওগুলোর মতো? হ্যাঁ, একই জিনিস। আপনি ডিজিটাল ডিএলডি কি? ডিজিটাল লজিক ডিজাইন। আপনি লজিক ডিজাইন করে আসছেন। আর সেই লজিকগুলা কাজে লাগে আপনি এখন একটা কি ডিজিটাল সিস্টেম ডিজাইন করবেন। ওটার সাথে এটার অনেক মিল। নতুন অ্যাডভান্স টপিকগুলা শিখবেন কিন্তু অনেক মিল আছে। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ কোনো কোয়েশ্চেন করবেন? আমি একটু কিছুক্ষণ সময় দিচ্ছি। আচ্ছা, আমার মনে হয় এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন সবাই। এতটুকু পর্যন্ত আসলে খুব একটা কঠিন কিছু ছিল না। তো আমরা এখন একটু নেক্সট টপিকে মুভ করি। এখন আমরা যেটা দেখব যে আপনাদেরকে একটু আগেই বলেছি, মানে শুরুর দিকেই বলেছি যে আমরা হচ্ছে কি 2-1 এর ডিএলডি তে যা পড়ে আসছি তার একটা ছোট্ট রিক্যাপ দেখবো ফার্স্ট ক্লাসে। তো ফার্স্টে কি দেখেন, অ্যাডার। অ্যাডার কি ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে, একটা কি হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। তো আপনাদের 2-1 এ অলরেডি অ্যাডার পড়ানো হয়ে গেছে। আপনারা কেউ আমাকে একটু বলেন যে হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মধ্যে পার্থক্য কি? চাইলে স্লাইড দেখে দেখেই বলতে পারেন, কোনো সমস্যা নাই। মানে স্লাইডটা নিজেরা একটু জাস্ট রিডিং পড়ে তারপর আমাকে একটু বুঝায় বলতে পারেন যে হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মধ্যে ডিফারেন্স কি, মেইন ডিফারেন্স কি। এনিওয়ান? আচ্ছা, কেউ স্বেচ্ছায় না বললে আমাকে বেসিক্যালি আসলে নাম ধরে ডেকে ডেকে জিজ্ঞাসা করতে হবে। রোল 94 সাদিয়া আছেন? জি ম্যাম। হ্যাঁ, আপনি আমাকে একটু বললেন হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের পার্থক্য। ম্যাম হাফ অ্যাডারে 2টা ইনপুট থাকবে, ফুল অ্যাডারে 3টা। আচ্ছা, ফুল অ্যাডারে কেন 3টা ইনপুট থাকবে? আর একটা ক্যারি আসে আগের অ্যাডার থেকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা যদি একটু দেখি যে উনি যেটা বলেছেন আসলে সেটাই, হাফ অ্যাডারে 2টা ডিজিট যোগ করব, ফুল অ্যাডারে 3টা ডিজিট যোগ করব। এখন হাফ অ্যাডার যদি একটু খেয়াল করি, হাফ অ্যাডারে কি হয়, আমরা 2টা সংখ্যা যোগ করব। তাহলে 2টা সংখ্যা যোগ করা মানে 2টা সংখ্যা যোগ করা মানে হচ্ছে 2টা সংখ্যার কয়টা কম্বিনেশন হতে পারে? কেউ একজন বলেন 2টা সংখ্যার কয়টা কম্বিনেশন হবে? হ্যাঁ, 4টা। তাহলে কি আসবে? 2 স্কয়ার সমান সমান হচ্ছে 4। তো 4টা কম্বিনেশন আসলো। এই 4টা কম্বিনেশন আমরা লিখলাম। লিখার পরে কি করতেছি? 4টা কম্বিনেশন লিখলাম। তো লিখার পরে কি করলাম দেখেন, যদি আপনাদের খেয়াল না থাকে একটু একটা জিনিস খেয়াল করি, 0 0 যোগ হয়ে কি হচ্ছে, সাম বিটে যাচ্ছে 0, ক্যারি বিটে আমার যেহেতু কোনো ক্যারি নাই তাহলে ক্যারি বিটে কত আসতেছে? 0। এই 3টা রো একইভাবে লাস্টের রোটা আমরা একটু দেখি। যখন আমি 1 আর 1 এই দুইটা সংখ্যা যোগ করি, বাইনারি যেহেতু অ্যাডার অন্য কোনো সংখ্যা নাই, 0 আর 1, তো 1 আর 1 যখন যোগ করি তখন আমার কি হবে? 1 আর 1 যোগ হয়ে আমার যোগফল আসবে 2। তাহলে 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে, 2 এর বাইনারি রিপ্রেজেন্টেশন যদি আমরা দেখি 1 0, তার মানে আমার সাম বিটে কে যাবে? সাম বিটে যাবে হচ্ছে 0, এলএসবিটা যাবে হচ্ছে সাম বিটে। সো আমার সাম বিটে যাচ্ছে 0 0, আর ক্যারি বিটে যাচ্ছে কে? ক্যারি বিটে যাচ্ছে হচ্ছে 1। তো আমি আমার ট্রুথ টেবিল ক্রিয়েট করে ফেললাম। ট্রুথ টেবিল ক্রিয়েট করার পরে আমার আউটপুট গুলোর জন্য দুইটা ফাংশন বের করতে হবে। তাহলে আউটপুট ফার্স্টে কে আছে? এস আছে। তো এস এর ফাংশন বের করি। এস 1 আর 1 কোথায় আছে? এখানে আছে। তাহলে এই 1 এর জন্য আমার ফাংশন আসবে কি? এ তে 0 আছে, তার মানে হচ্ছে এবার বি তে 1 আছে।
তার মানে হচ্ছে বি। এই 1 এর জন্য আমার ফাংশন কি আসবে, এ তে 1 আছে তার মানে হচ্ছে এ, বি তে 0 আছে তার মানে হচ্ছে বি বার, তাহলে এ বি বার। এবং এই দুইটা টার্ম, এই যে এই দুইটা 1 এর জন্য যে টার্মগুলো হিসাব করলাম, এই দুইটা টার্ম কি হবে, এই দুইটা টার্ম আমার অর দিয়ে যোগ হবে। তো আমরা যদি একটু খেয়াল করি আমাদের XOR গেটের অপারেশনের ফর্মুলাটা কি, x XOR y সমান সমান হচ্ছে x বার y প্লাস xy বার। সো আমি এইখান থেকে এইটাকে জাস্ট ডিরেক্ট কি লিখে ফেলতে পারি, a XOR b লিখলাম। এখন আমার সি এর ফাংশন বের করতে হবে। সি এর ফাংশন বের করার জন্য 1 কোথায় আছে, এখানে আছে। যেখানে যেখানে 1 আছে সেখান থেকে আমার ফাংশনটা বের করে নিয়ে আসতে হয়। সো আমি তখন কি লিখব, সি তে 1 আছে এই কম্বিনেশনের জন্য, এ তেও 1 বি তেও 1। সো ডাইরেক্ট আমি কি লিখে ফেলতে পারি, এ বি। তো এই যে একটা লজিক সার্কিট, জাস্ট এই যে জিনিসটা আমার XOR গেট দিয়ে এবং AND গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা, এটা দেখলেই বুঝে যাবেন নিজের একটু স্লাইডটা যখন দেখবেন। সো আমরা হচ্ছে আমরা a প্লাস b ও লিখতে পারি না? কোথায় বুঝি নাই। c c is equal to ab, এখানে c is equal to a plus b লিখলেও তো না, হচ্ছে। a প্লাস বি কিভাবে হবে, a প্লাস বি হবে যখন আপনি দুইটা ডিফারেন্ট কম্বিনেশন নিচ্ছেন। এই দেখেন, এই একটা রো, এই একটা রো, দুইটা রো যখন আপনি আলাদা করে কম্বাইন করতে যাচ্ছেন তখন আপনি কি করতেছেন, অর দিচ্ছেন। কিন্তু একই রোতে কিন্তু আমরা অর দেই নাই। একই রোতে যদি অর দিতাম তাহলে কি করতাম, এবার অর বি লিখতাম। এটা আপনারা 2-1 এ পড়ে আসছেন কিন্তু, সাম অফ প্রোডাক্টস, প্রোডাক্ট অফ সাম, এটা কি, এটা হচ্ছে সাম অফ প্রোডাক্টস। একটা রো এর জন্য আমরা জাস্ট প্রোডাক্ট বের করি, মানে কি এন্ড দিয়ে যোগ হয়। মনে পড়ছে? যিনি জি কোশ্চেন ম্যাম। করছিলেন বুঝতে জি পারছেন? ম্যাম মনে পড়ছে। বুঝতে পারছেন যিনি কোশ্চেন করছিলেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু নেক্সটে মুভ করি। এখন আসেন ফুল অ্যাডার। ফুল অ্যাডারেও ঠিক একইভাবে ট্রুথ টেবিল ইমপ্লিমেন্ট করতে হবে। এবং ফুল অ্যাডারের ক্ষেত্রে এই যে দেখেন আমাদের হাফ অ্যাডার যে ছিল, এখানে কি হচ্ছিল, একটা ক্যারি চলে আসতেছিল। তার মানে কি, যে কোনো দুটো সংখ্যা যোগ করার সময় আমাদের ক্যারি আসতেই পারে। আমরা যদি ডেসিমাল সংখ্যাও যোগ করি তাহলেও একটু চিন্তা করে দেখেন তো, ধরেন 12 আর 3 যোগ করব। 12 আর 3 যোগ করলে কি হয়, 3 আর 2 5, হাতে থাকে কত, এই 1। এই একটা কি হয়, পরের কোন একটা সংখ্যার সাথে আমরা যোগ করি, হাতে ধরে রাখি, ছোটবেলা থেকে আমরা যেভাবে যোগ শিখে আসছি, 12 আর 3 যোগ করব, 2 আর 3 এ 5, হাতের আছে 1, এই একটা অন্য কোনো সংখ্যার সাথে যোগ করি। তার মানে আমি যখন দুইটা সংখ্যা যোগ করতে যাব তখন আসলে আমার একটা ক্যারির ব্যাপার থাকতে পারে। হাতের 1 যেটা বললাম, সেই একটা অন্য কারোর সাথে যোগ করা লাগতে পারে। সো সেক্ষেত্রে আমাদের চলে আসবে কে, ফুল অ্যাডার। মানে যখন আমি ক্যারিটাকে বিবেচনা করব, এই হাতে কোনো সংখ্যা আছে সেটাকেও যখন আমি বিবেচনা করব, সেক্ষেত্রে আমার কি লাগবে, সেক্ষেত্রে আমার চলে আসবে হচ্ছে ফুল অ্যাডার। সো ফুল অ্যাডারে যদি আসি, ফুল অ্যাডারের জন্য আমি জাস্ট নর্মাল কি ট্রুথ টেবিলের কম্বিনেশন করছি, যেহেতু ফুল অ্যাডারে 3টা ইনপুট। সো আমার ইনপুটের কম্বিনেশন হতে পারে 2 কিউব সমান সমান 8টা কম্বিনেশন হতে পারে। আমি জাস্ট জেনুইনলি 8টা কম্বিনেশন বসাইছি, এমন না যে এই রো এর পরে মানে এই কম্বিনেশনের পরে এই কম্বিনেশন আসবে বা এই কম্বিনেশনের পরে এই কম্বিনেশন আসবে, এমন কিছুই না। আমি জাস্ট জেনুইনলি 8টা কম্বিনেশন লিখে ফেলছি যে এই কম্বিনেশন হইতে পারে। এখন কি করব, এখন আমরা জাস্ট ট্রুথ টেবিলটা ক্রিয়েট করি। সেক্ষেত্রে কি করতে হবে, আমার যোগ করতে হবে। যোগ আমরা যে কোনো 2টা বা 3টা রো দেখি। মনে করেন এই রোটাতে যদি আসি, এই যে এখানে আসলে 3টা সংখ্যা যোগ করতেছি, 0 0 1। তার মানে আমার কত আসবে, যোগফলে আসবে 1, যেহেতু কোনো ক্যারি নাই সো আমার কি আসবে, 0 আসবে ক্যারিতে। আবার ধরেন এই রোটা, লাস্টের আগের রোটাতে যদি আমরা দেখি 1 1 0, এই 3টা কম্বিনেশনে, সরি এই কম্বিনেশনে আমরা হচ্ছে যোগটা করব। তাহলে এই কম্বিনেশনে যোগ করতে চাইলে কি হবে, 1 আর 1 কত, 1 আর 1 2, 2 আর 0 মানে 2। তাহলে 2 এর বাইনারি ফর্ম কি, 2 এর বাইনারি ফর্ম হচ্ছে 1 0। সেক্ষেত্রে আমার সাম বিটে বসে যাবে হচ্ছে কি 0, ক্যারি বিটে আসবে কত 1। এবার যখন আমি 3টা 1 যোগ করব, অর্থাৎ এতেও 1 বিতেও 1, মানে ইনপুট দুইটাতেই 1, সাথে ক্যারি বিটেও আমার 1 আসতেছে, তখন আমি কি করব, তখন হচ্ছে 1 আর 1 যোগ করে 2, 2 আর 1 যোগ করে 3। তাহলে 3 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কি, 1 1। তাহলে আমার সাম বিটে চলে যাবে কে 1, ক্যারি বিটেও চলে যাবে কে 1। সাম বিটে গেল এই 1, এইটা, ক্যারি বিটে গেল কি এই 1। আচ্ছা এতটুকু পর্যন্ত বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? যদি থাকে কোশ্চেন করে ফেলতে পারেন বা চ্যাট বক্সে লিখে ফেলতে পারেন যদি কারো কোশ্চেন করতে আনইজি লাগে।
আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম না থাকে, আচ্ছা আরেকটা কথা, এই কয়টা ক্লাস একটু খুব মনোযোগ দিয়ে করতে হবে, হ্যাঁ? না বুঝলে সাথে, সাথে ইন্টারেক্টিভলি জিজ্ঞাসা করতে হবে যে বুঝতেছি না। আপনাদের ফার্স্ট ল্যাবে হচ্ছে ALU ডিজাইন করতে হবে এবং সেই ALU ডিজাইন করার জন্য এই লজিকগুলো খুব ভালো মতন বুঝতে হবে। যদি ক্লাসে না বুঝেন, ALU ইমপ্লিমেন্ট করতে পারবেন না, মানে ল্যাবেও আগাইতে পারবেন না। সো এই কারণে হচ্ছে কেউ যদি কোথাও না বুঝেন, সাথে, সাথেই জিজ্ঞাসা করে ফেলবেন। আমি আপনাদেরকে একটা টপিক বোঝানোর পরে কিছুক্ষণ সময় দিব। সেই সময় আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো বুঝতে প্রবলেম হয়, তখন সেটাকে নিয়ে আমরা ডিসকাস করতে পারি। সো একটু ইন্টারেক্টিভ হইতে হবে আরকি সবার। আম আর আরো একটা কথা হচ্ছে যে অনেকে মনে করেন যে আপনাদের একটা টেন্ডেন্সি থাকে যে কি করেন, ক্লাস কোনো রকম ভাবে অ্যাটেন্ডেন্স দিয়ে গেলাম, এরপরে রেকর্ডিংটা যখন আপলোড করা হয় তখন আপনারা রেকর্ডিং দেখে বাকিটুকু শোনেন। কিন্তু রেকর্ডিং এ কিন্তু আপনাদের কোশ্চেন করার কোনো অপশন থাকে না। আপনি রেকর্ডিং শুনতে, শুনতে হয়তো একটা জায়গায় আপনার কনফিউশন হলো। আগে তো ইনপ্লেস ভার্সিটি হতে আপনারা যেকোনো সময় টিচারের রুমে যেয়ে টিচারের সাথে যোগাযোগ করতে পারতেন। এখন তো আর সেই সিচুয়েশনটা নাই। সো আমার মনে হয় ক্লাসে যদি জিজ্ঞাসা করে ফেলেন তাহলে আপনাদের জন্য বুঝতে খুব সুবিধা হবে। আরো একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এই রেকর্ডিং এর জন্য যদি জমায়, জমায় রাখেন তাহলে আসলে অনেক বেশি জমে যায়। আর ডিএসডি খুবই সহজ একটা সাবজেক্ট, মানে থিওরিটিক্যাল জিনিসপত্র কম, বরঞ্চ বোঝার জিনিস অনেক বেশি। আপনি এট লিস্ট কোনো নোট না নেন, জাস্ট ক্লাসে বসে বুঝে ফেলেন জিনিসটা কি হচ্ছে। পরে আপনি নোট করলেন আপনার মতো করে যেভাবে খুশি। সো এভাবে করলে আসলে আপনাদের পড়া অনেক কমে যাবে। ডিএসডি তে এত কষ্ট করতে হবে না। জাস্ট লজিক গুলো বুঝলে আসলে অনেক দূর আগায় যেতে পারবেন। আচ্ছা, সো অনেক কথা বলে ফেললাম। যেহেতু কারো কোনো প্রবলেম নেই, আমি নেক্সটে মুভ করি। সো এখন আমার কাজ কি, যেহেতু আমার ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করা শেষ, আমি হচ্ছে এস এর ইকুয়েশন বের করব। এস এর ইকুয়েশন বের করার জন্য কোথায় কোথায় আমার দেখতে হবে, খেয়াল করতে হবে। এখানে যেই জায়গায় এটা যেই জায়গায় এস 1 যেখানে আছে, যেখানে 1 আছে। হ্যাঁ থ্যাংক ইউ, যেখানে যেখানে 1 আছে আমি সেখানে সেখানে খেয়াল করব। তাইলে এই দুইটা 1 এর জন্য আগে বের করি। প্রথমে এই 1 এর জন্য কি করব, এ বার বি বার সি ইন আসবে। এই 1টার জন্য, এই 1টার জন্য আসবে কি এ, সরি এ বার বি সি ইন, সিন বার, সরি এ বার বি সিন বার। তো এরকম করে সবগুলা প্রোডাক্ট আপনারা লাস্ট পর্যন্ত কি করবেন, সাম করবেন, অর্থাৎ অর দিয়ে অ্যাড করবেন। অর দিয়ে অ্যাড করার পরে সিম্পলিফিকেশনের পরে আপনার এই টার্মটা আসবে। ঠিক তেমনি ভাবে সি আউটেও যেই জায়গায় 1 আছে সেখান থেকে ফাংশন কনস্ট্রাক্ট করে সেটাকে সিম্পলিফাই করবেন। তো এই জিনিসটা আসলে আমি বেসিক্যালি আপনাদের জন্য রেখে দিয়েছি। আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন, চেষ্টা করে এটাকে সিম্পলিফাই করে নিয়ে আসবেন এই ফর্মে। আপনাদের এই সিম্পলিফিকেশন গুলো খুব ভালো মতন শিখতে হবে, কারণ এএলইউ ডিজাইনে সিম্পলিফিকেশন মাস্ট। যে কোনো লজিক ডিজাইনে বা যে কোনো সার্কিট ডিজাইনে সিম্পলিফিকেশন ইজ আ মাস্ট স্টেপ। সো এটা একটু নিজেরা ট্রাই করে বের করতে হবে। এটা আপনাদের জন্য আমি রেখে দিলাম। আর এই জাস্ট ইকুয়েশন গুলো, এই যে এই 3টা ইকুয়েশন আছে, সরি 2টা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা কি করতেছি আমরা এই লজিক গেটে বসাই দিছি। সো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ফুল অ্যাডার। এখন যেটা করতে হবে, একটা জিনিস আমরা একটু খেয়াল করি। ধরেন ধরেন আমি আপনাদেরকে, এটা ছিল কি, আমরা 1 বিটের অ্যাডিং এর জন্য হিসাব করতেছিলাম। ধরেন আমরা কি করতেছি এখন, আমার কাছে এই 1 বিটের এই ফুল অ্যাডার কয়টা আছে দেখেন, 1টা 2টা 3টা 4টা, 4টা অ্যাডার আছে, হ্যাঁ? তো 4টা অ্যাডারের জন্য আমার কি আছে, প্রথম ইনপুট হচ্ছে এ নট বা যে কোনো একটা বিট এ, ধরেন এটা এ, এটা বি, এটা হচ্ছে কি সিন। এখন আমি যদি 4টা সংখ্যা যোগ করতে চাই তাহলে আমি কি করব? ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আপনার কার্সরটা মেবি নড়তেছে না। আমি ড্র করতেছি, ড্র করা কি দেখা যাচ্ছে? না ম্যাম, এতক্ষণ কি দেখা গেছে? না ম্যাম এতক্ষণও দেখা যায় না। আমি কিন্তু প্রথম থেকে ড্র করে আসতেছি, কিছু কি দেখা যাচ্ছিল না? না ম্যাম, না ম্যাম, না ম্যাম, না ম্যাম, কিছু দেখা যাচ্ছিল না। আচ্ছা, তাহলে তো একটা প্রবলেম হয়ে গেল। আচ্ছা দাঁড়ান, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমি আসলে এক্সট্রিমলি সরি। আমি প্রথম থেকেই আসলে ড্র করে করেই বুঝাচ্ছিলাম। কিন্তু ড্রটা যে হয় নাই এটা আসলে আপনারা বলার পরে আমি আসলে বুঝতে পারলাম। সো যাই হোক, এতটুকু পর্যন্ত মনে হয় বুঝছেনই। ড্র না, মানে ড্রটা না দেখলে বুঝার কথা। তো এই জায়গায় আসলে আমাদের ড্রটার খুব প্রয়োজন। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমরা ধরেন এখানে এখন দেখতে পারবেন ইনশাআল্লাহ। না দেখতে পারলে জানান। ধরেন আমি কি করতেছি, এখানে 3টা বিট যোগ করব একটা ফুল অ্যাডারে। তাহলে আমার এটার জন্য কি, এটা ধরেন এ আছে, এটা ধরেন বি। এ নট বি নটের হিসাব পরে, জাস্ট নরমাল এ আর বি চিন্তা করেন। আর এই জায়গায় কি সিন। ঠিক আগের যে আমাদের এটা ছিল,
আগের যে এ বি সি এই যে ইনপুট যে তিনটা ছিল সেই তিনটা জাস্ট। তো এটা করলাম, করার পরে দেখেন এটা থেকে আমি যোগ করলাম, যোগটা কোথায় পেলাম? এস নটে পেলাম, এবং সেখান থেকে একটা ক্যারি জেনারেট হবে। সেই ক্যারিটা কোন ক্যারিটা আমরা যদি একটু দেখে আসি আবার, ক্যারিটা কি? জাস্ট এখানে যে এই এস আর সি আউট এই দুটোই তো আমার আউটপুট, এসটা আউটপুট পেলাম এবং ক্যারিটা কি আসলে সি আউট হিসেবে আমার কাছে আসতেছে। তো সি আউট হিসেবে যদি আমার কাছে আসে, সি আউট হিসেবে যদি আমার কাছে আসে, তো এরপরে এই সি আউটটাই কিন্তু পরবর্তী যে আমার সংখ্যাটা আমি যোগ করব সেটার জন্য সি ইন হিসেবে ঢুকবে। ওই যে নরমালি চিন্তা করেন আমরা কি করি, ধরেন আপনাকে আমি কি করছি, 12 আর 3 যোগ করতে দিচ্ছি, 2 আর 3 5, হাতে আছে 1, সেই একটা আপনি কি করেন পরের সংখ্যার সাথে যোগ করে দেন না, পরের দুইটা সংখ্যার সাথে। ধরেন এরকম আছে, যোগ করতেছি 625 প্লাস হচ্ছে এভাবে ডেসিমেলের কত যদি চিন্তা করি, 9 আর 5 কত? 14, হাতে আছে কত? এই 1, এই একটা কোথায় চলে আসতেছে? পরবর্তী যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার সাথে যোগ করতে হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমরা যখন বাইনারি যোগ করব তখন কি করতেছি, ধরেন দুইটা ডিজিট যোগ করতেছি সাথে ক্যারি ইন। প্রথমে যেহেতু আমি, আচ্ছা অনেকের কোশ্চেন আসতে পারে প্রথম সিনটা তাইলে কি হবে? প্রথম সিনটা আসলে বেসিক্যালি নরমালি কি হয়, জেনারেল কেসে 0 হবে, কারণ আপনি যখন প্রথমে যোগ করতেছেন, এই যে 5 আর 9 যখন আমি যোগ করছি তখন কিন্তু আমার হাতে কিছু ছিল না, ক্যারি কত? 0। এরপরে ধরেন, আচ্ছা আমি মনে হয় বাইনারি একটা ডিজিট যোগ করে দেখালে ভালো হয়, 1 1 1 0 1, আচ্ছা এটা 0 দেই, এটা 0 1 1 1। এই প্রথমটা ধরেন আমার জন্য হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আচ্ছা তো আমার কম্বিনেশনটা যদি এরকম হয় তাহলে আমার এ নট আর বি নটে কে আছে? এ নট হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এ এর লিস্ট সিগনিফিক্যান্ট বিট, বি হচ্ছে বি নট হচ্ছে বি এর লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সো আমি এ নটে পাচ্ছি হচ্ছে 0, এ নটে বসে যাবে 0, বি নটে বসে যাবে হচ্ছে 1। সিন হিসেবে কে যাবে? যেহেতু আমার প্রথমে কোনো ক্যারি নাই তাহলে সিনে কে চলে আসবে? 0। তাহলে 1 আর 0 আর 0 এই তিনটা যোগ করে আমি কি পাবো? 1 পাবো। 1 পেলাম। এখন আমার হাতে ক্যারি আছে কত? কোনো ক্যারি জেনারেট হয় নাই। তো ক্যারি জেনারেট না হওয়া মানে কি? বেসিক্যালি ক্যারি আউটে আসবে কত? এই 0। এই 0টা আমার পরবর্তী ক্যারি ইনে চলে আসবে। তার মানে ক্যারি ইনে কত? 0। এবার আমার কম্বিনেশন কে কে আছে? A1 আর B1 এ, A1 আর B1 এ আছে হচ্ছে 1 আর 1। সো A1 এ বসাচ্ছি 1, B1 এ বসাচ্ছি 1। 1 আর 1 যোগ করে 2, 2 এর সাথে 0 যোগ করে 2। 2 এর বাইনারি ফর্ম কি? 2 এর বাইনারি ফর্ম হচ্ছে 1 0। তার মানে সাম বিটে কে যাবে? সাম বিটে যাবে হচ্ছে 0, হাতে থাকবে কত? ক্যারি হিসেবে 1। সেই ক্যারি ইনটা কোথায় চলে আসবে? সরি, ক্যারি আউটটা কোথায় চলে আসবে? ক্যারি ইনে চলে আসবে 1। এবার পরবর্তী কম্বিনেশন যোগ করি 1 আর 1। সো 1 আর 1 যোগ করি। এবার তিনটা 1 যোগ করতে হবে, যেহেতু A2 আর B2 সমান কত? 1 আর 1 2, সাথে যোগ হবে কি? সিন, আরেকটা 1, তার মানে 3। 3 এর বাইনারি ফর্ম কত? 1 1। 3 এর বাইনারি ফর্ম হচ্ছে 1 1। তার মানে S2 তে চলে যাবে কে? 1, এবং ক্যারিতে চলে যাবে কে? S2 তে যাচ্ছে এই 1টা, LSB এর 1টা, এবং ক্যারি আউটে চলে যাচ্ছে হচ্ছে 1। সেটা পরবর্তী স্টেপের ক্যারি ইন হিসেবে আসবে। এবং লাস্টে 1 আর 0 যোগ হয়ে এখানে 1 আর 0 কম্বিনেশন আসবে, সরি A তে আসবে 1, B তে আসবে হচ্ছে 0। তাহলে 1 আর 0 কম্বিনেশন আসবে, সাথে 1 যোগ হবে, 1 আর 1 কত? 2। 2 এর 0 বসবে এখানে, 1 বসবে এখানে। এতটুকু পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা কেউ কি আছেন বুঝতে পারেন নাই? একটু কষ্ট করে হাত তুলেন, হ্যান্ড রেজ করেন না বুঝতে পারলে, বা চ্যাটে বলেন। আচ্ছা কেউ কিছু বলতেছেন না, তার মানে সবাই বুঝছেন। ওকে ফাইন। তো এই যোগটা করা দেখানোর মেইন উদ্দেশ্য কি দেখেন, একটা জিনিস আমরা যদি খেয়াল করি, আমার এই স্টেপের যে ক্যারি আউট সেটা কিন্তু আমার পরবর্তী স্টেপের ক্যারি ইন। এটা একটু খেয়াল করলাম যে এই স্টেপের যে ক্যারি আউটটা সেটা আমার পরবর্তী স্টেপের ক্যারি ইন। তার মানে আমি ক্যারি আউটকে যদি কোনোভাবে সিই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, হ্যাঁ, তাহলে মানে সিআই দিয়ে বা সি দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, আমি আবার বলি, ক্যারি আউটটাকে রিপ্রেজেন্ট করতেছি সিআই দিয়ে, তাহলে ক্যারি ইনটা আসলে কি হবে বলেন তো?
আচ্ছা, ক্যারি আউটটাকে সি দিয়ে না, ধরেন এই স্টেপের সিনটাকে আমি একটু সব ডিলিট করে দেই। মনে করেন আমি এই স্টেপের সিনটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি? সিআই। হ্যাঁ, তাইলে আসলে এই যে সি আউটটা, এই যে সিনটা, কারণ এই সিন মানেই তো আসলে সি আউট, একই তো জিনিস। এটা যা এই স্টেপের সি আউট, যা এই স্টেপের সিনতা, মানে পরবর্তী স্টেপের সিনতা। তাহলে আমি এই দুটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি বলেন তো একই সাথে? কেউ বলতে পারবেন? সিও সিও না, এটা হবে হচ্ছে সিআই প্লাস ওয়ান। মানে ওই আই এর ফরম্যাটে চাচ্ছিলাম আর কি। সিও ঠিক আছে, কিন্তু আমি এটাকে বলতেছি হচ্ছে কি সিআই প্লাস ওয়ান। তার মানে আগেটা যদি সিআই হয়, পরবর্তী স্টেপেরটা কি সিআই প্লাস ওয়ান। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছে কেউ, নাকি কেউই বুঝি নাই? বুঝেছি ম্যাম। আচ্ছা, কেউ যদি না বুঝে থাকেন চ্যাটে বলতে পারেন বা হ্যান্ড রেজ করতে পারেন। জাস্ট এই জিনিসটা কেউ যদি বুঝে না থাকেন হ্যান্ড রেজ করতে পারেন, আমি এই জিনিসটাই, শুধু এই জিনিসটাই আবার বুঝাবো। ম্যাম আবার একটু বলবেন? আচ্ছা, আবার বলতে হবে, ঠিক আছে। দেখেন, আমি এই সিনটাকে, প্রথম যে সিন ডান দিকেরটা, যেটা আমি পিঙ্ক কালার দিয়ে মার্ক করেছি, সেটাকে আমি সিআই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। হ্যাঁ, ছোট করে, এটা সিনটাকে আর লিখবো না, সিআই লিখবো। তাহলে এটাকে যদি আমি সিআই লিখি, তাইলে এটা থেকে যে ক্যারি আউটটা বের হবে সেটাই তো আবার পরবর্তী স্টেপের ক্যারি ইন হিসেবে যায়। বা যদি নর্মালি আমি এই জিনিসটা এভাবে দেখাই, ধরেন এটা যদি আমার এই স্টেপের, ইয়েলো কালার আসতেছে কেন? ধরেন এটা হচ্ছে আমার সিন, যেটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি কি সিআই দিয়ে প্রথম স্টেপের। তাহলে পরবর্তী স্টেপের সিনটা কি সিআই প্লাস ওয়ান, একদম সিম্পল জিনিস। প্রথম স্টেপেরটা যদি সিআই হয়, পরবর্তী স্টেপের সেকেন্ড স্টেপেরটা কি সিআই প্লাস ওয়ান। এখন এই পরবর্তী স্টেপের সিনটাই তো বেসিক্যালি কি সি আউট না? তার মানে আমি সি আউটটাকেও কি করতে পারি সিআই প্লাস ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এখন কি বুঝতে পারছেন? জি ম্যাম। এখন যদি বুঝে থাকেন তাহলে আমাদের এই এত কিছু কেন দরকার, বা এটা কিসের জন্য দরকার, সেটা হচ্ছে আমরা যে ফুল অ্যাডারের একটা ইকুয়েশন পেয়েছি সেটা আমরা একটু সিম্পলিফাই করব। ধরেন ফুল অ্যাডারের ইকুয়েশনটা কি ছিল? এই যে এই দুটো ইকুয়েশনকে আমি নিয়ে আসতেছি পরের স্লাইডে। এখানে নিয়ে আসলাম, এই যে পরের স্লাইডে নিয়ে আসছি সেম ভাবে, জাস্ট সি ইন এর জায়গায় নরমাল সি বসাইছি। তার মানে কি, যদি খেয়াল করি, এই যে এখানে যে সিনটা ছিল, এখানে আমি আর সিন লিখি নাই, জাস্ট সিম্পলিফিকেশনের জন্য আমি সিনটাকে জাস্ট সি লিখছি, আর কিছু লিখি নাই, এইভাবে লিখছি আর কি, আর কোনো চেঞ্জ নাই। সো এতটুকু লিখার পরে আমি কি করলাম, আইটাকে ইন্ট্রোডিউস করলাম। আইটাকে কিভাবে ইন্ট্রোডিউস করছি, নরমালি যদি আমি লিখতাম আগের মতো করে সিনটাকে যদি সি রাখতাম জাস্ট, তাহলে লিখতাম কি এস ইজ ইকুয়াল টু এ এক্সর বি এক্সর সি, এভাবে লিখতাম। কিন্তু আমি চাচ্ছি আইতম স্টেপে এস এর ভ্যালু এটা, এভাবে বলতে, যে এস যদি শুধু লিখতাম এস ইজ ইকুয়াল টু এ এক্সর বি এক্সর সি, তার মানে আসলে কি, তার মানে হচ্ছে যে কোনো সময় এস এর ভ্যালু, আমি যে কোনো সময় এস এর ভ্যালু না, আমি চাচ্ছি আইতম সময় এস এর ভ্যালু কত হতে পারে, বা আইতম ইটারেশনে বা আইতম কম্বিনেশনে এস এর ভ্যালু কত। সেক্ষেত্রে আমি লিখবো এস আই ইজ ইকুয়াল টু এ আই এক্সর বি আই এক্সর সি আই, এভাবে লিখছি, জাস্ট আইটাকে ইন্ট্রোডিউস করছি। তো একটু আগে যে কথাটা বললাম সেটাই আসলে এখানে লেখা, যে যেহেতু আমার কি সি আউট যেটা, সেটাই কি পরবর্তী স্টেপের জন্য আমার সিন, যেটা আমরা একটু আগে দেখে আসছি, যে একটা সিন পরবর্তী একটা সি আউট পরবর্তী স্টেপে সিন হিসেবে কাজে লাগতেছে। এই যে যেমন কি, এই যে এই সি আউটটা পরবর্তী স্টেপের সিন হিসেবে কাজে লাগতেছে। সো এই কথাটা লেখার পরে দেখেন তাহলে আমি কি লিখতে পারি, আমার ইকুয়েশনটা ছিল হচ্ছে সি আউট সমান, এই যে এই ইকুয়েশনটা যদি আমরা খেয়াল করি, সি আউট সমান মাঝখানে কিছু লেখা এবং পরে হচ্ছে সিন। তাহলে আমি আপনাদেরকে আগেই বলছি সি আউটটাকে আমি কিভাবে লিখতে পারি, সি আই প্লাস 1 ম্যাম। হ্যাঁ আই প্লাস ওয়ান। মাউস নিয়ে বসা হয়নি আজকে, যেন লিখতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, সি আউটটা হচ্ছে কি সি আই প্লাস ওয়ান, এবং সিনটাকে কি করছি সি আই। সো এইটাকেই আমি জাস্ট রিপ্লেস করে এভাবে লিখবো এখন পরবর্তী স্টেপে। এই যে সি আউটটাকে লিখছি সি আই প্লাস ওয়ান, এখানে দেখা যাচ্ছে এই যে সি আউটটাকে লিখেছি সি আই প্লাস ওয়ান এবং সিনটাকে লিখেছি সি আই। এটা যদি একটু ঠান্ডা মাথায় স্লাইডটা নিয়ে বসেন, নিজেরা আসলে আরো বেশি ক্লিয়ার হবে। কিন্তু যদি আজকে না বসে আরো 2-3 দিন পরে বা অনেকদিন পরে বসেন, তাহলে আসলে ভুলে যাবেন। তো অ্যাটলিস্ট এই লজিকগুলো অ্যাটলিস্ট ক্লিয়ার করে ফেলবেন।
তো দেখা যাক এখন নেক্সট স্টেপে যাই আমরা। এতটুকু পর্যন্ত মনে হয় সবাই বুঝছেন, যেহেতু এটা নিয়ে আমরা আগেই কথা বলছি। এখন দেখেন আমি এই ইকুয়েশনটাকে আরো সিম্পলিফাই করতে চাই। কিরকম? এই যে এই জিনিসটা দেখেন, এখানেও একটা কমন জিনিস আছে এখানে। AI XOR BI আবার কাজে লাগতে পারে। সো আমি AI XOR BI কে রিপ্লেস করতেছি হচ্ছে PI দিয়ে। জাস্ট P নাম দিছি। আর AI BI এটাকে রিপ্লেস করতেছি GI দিয়ে। সো আমি তাহলে এই যে এই ইকুয়েশনটাকে এই PI আর GI দিয়ে রিপ্লেস করে কি পাই দেখেন তো। CI + 1 সমান সমান AI BI এর জায়গায় লিখতে পারি কি GI। সো লিখলাম GI প্লাস AI XOR BY। এটা কি AI XOR BI মানে হচ্ছে আমার এই যে PI। সো PI CI। এতটুকু পর্যন্ত কি বুঝছি সবাই? বুঝতে পারছেন সবাই? কেউ না বুঝলে জিজ্ঞাসা করতে পারেন। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকেন তাহলে আমরা আরেকটু নেক্সটে মুভ করি। এখন এই i এর ভ্যালুতে আমি 1 2 বসাইছি। যদি আমি i এর ভ্যালু 1 বসাই, ফার্স্টে কি পাবো দেখেন তো। c 1 + 1 মানে কি c2 সমান g i এর ভ্যালু 1, তার মানে কি g1 + p1 c1। আবার কি, আবার হচ্ছে c যদি i এর ভ্যালু যদি 2 বসাই তাহলে কি পাবো, c3 সমান হচ্ছে কি g2 + p2 c2। তাহলে এই g2 + p2 c2 এর জায়গায় এই c2 তে দেখেন তো আবার কি আছে, c2 তে আছে কি c2 সমান এই যে এটা। তাহলে তখন লিখে দিতে পারি কি p2 * g1 + p1 c1। জাস্ট আমি ইকুয়েশনটাকে একদম নরমাল একটা ফরম্যাটে নিয়ে আসছি, একটা কমন ফরম্যাটে নিয়ে আসছি। এতটুকুই কাজ করলাম। সো এটার সার্কিটটা আসলে কি ধরনের হতে পারে এটা একটু নিজেরা ট্রাই করবেন ড্র করার। তো এতটুকু পর্যন্ত বুঝেন নাই এমন কেউ আছেন? আমি জাস্ট এখানে লাস্টে ইকুয়েশনটা সিম্পলিফাই করছি, আর কিছুই করিনি। এতটুকু পর্যন্ত বুঝেন নাই কেউ আছেন? থাকলে হ্যান্ড রেজ করতে হবে। আচ্ছা ওকে ফাইন, সবাই মনে হয় বুঝছেন, কেউ কিছু বলেন না। সো 4 বিটের বাইনারি অ্যাডার আমরা দেখে আসছি। এখন দেখেন এই ফুল অ্যাডার কিন্তু আসলে দুইটা হাফ অ্যাডার ইউজ করেও করা যায়, এটা আপনারা পড়ছেন আগে। আবার আমরা একটু দেখি যে ধরেন আপনারা তিনটা সংখ্যা যোগ করবেন, একটা ছোট বাচ্চাকে আপনি যোগ করতে দেন। সবসময় চিন্তা করবেন কম্পিউটার হয়তো অনেক কাজ করে, কিন্তু সব কাজই সে ছোট ছোট আকারে ভেঙে ভেঙে করে। আপনি ওকে 1000টা নাম্বার যোগ করতে দেন, সে কি করবে, এক নাম্বার নাম্বার আর 2 নাম্বার নাম্বার এই দুটো আগে যোগ করবে। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যোগ করবে, ওইটা যোগফলের সাথে তৃতীয় সংখ্যা যোগ করবে। এভাবে কিন্তু সে যোগটা করে, খুবই কম সময় লাগে, এই জন্য আমরা টের পাই না। কিন্তু একটা ছোট বাচ্চাকে যদি যোগ করতে দেন, তিনটা সংখ্যা যোগ করতে দিচ্ছেন, সে কিন্তু তিনটা সংখ্যা একসাথে যোগ করবে না। সে প্রথম দুইটা সংখ্যা যোগ করবে, সেই যোগফলটার সাথে তৃতীয় সংখ্যাটা যোগ করবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি এখানে চিন্তা করি, যদি দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করতে চাই, প্রথমে কি হবে দেখেন, এ আর বি দুইটা সংখ্যা যোগ করলো, ইনপুট দুইটা যোগ করলো, করার পরে আমার সাম বিটে আমি কি পাচ্ছি, যোগফলটা পাচ্ছি। ধরেন আমি 1 1 0 এই তিনটা 1 এই তিনটাই যোগ করবো। ধরেন ক্যারিতে আমার ক্যারি ইনেও 1 আছে, আর এ আর বি হচ্ছে আমার ইনপুট। এই প্রথম দুইটা হচ্ছে এ বি, পরেরটা হচ্ছে আমার ক্যারি ইন। তাহলে আমি কি করব, এতে যাবে কত 1, বিতে যাবে কত 1, ক্যারি ইনে কত যাবে সেটা পরে। এখন 1 আর 1 যোগ করে কত আসবে, 0 আসবে, 1 0 আসবে। তাহলে 0 কোথায় যাবে, এস বিটে, ক্যারি বিটে যাবে কে 1। এই ক্যারি ইনে অলরেডি কে আছে, 1 আছে। সো এই 1 টা বসাইলাম। এখন কি হবে, এই 1 আর 0 যোগ হবে, যোগ হয়ে কত আসবে, সামে আসবে 1 এবং এই 0 টা চলে আসবে হচ্ছে, সরি 1 আর 0 যোগ করে চলে আসবে 1 এবং ক্যারিতে কত আসবে, যেহেতু ক্যারি নাই এই জন্য এখানে কি আসবে 0। এবার এই 0 আর 1 অর করে চলে আসবে এখানে 1। তো আমরা আসলে দুইটা হাফ অ্যাডার দিয়ে কি করতে পারি, একটা ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করতে পারি। দেখেন তিনটা 1 যোগ করলে কিন্তু আসলে কম্বিনেশন 1 1ই আসে। দেখেন ক্যারি আউটে 1 চলে আসছে, সামেও 1 চলে আসছে। তো সার্কিট ডায়াগ্রামও বেসিক্যালি এই জিনিসটার, এই ব্লক ডায়াগ্রামটার মধ্যে আমরা সার্কিট ডায়াগ্রামটা বসাই দিছি হাফ অ্যাডারের। তো দুইটা হাফ অ্যাডার বসায় শেষে যে হাফ অ্যাডার দুইটার ক্যারি আছে, সেই ক্যারি দুইটা অর করে তারপর ক্যারি আউটের জিনিসটা বের হচ্ছে, মানে বিটটা বের হচ্ছে। তো এই ছিল আজকে বেসিক্যালি মোটামুটি আজকের লেকচার। তো এতটুকু পর্যন্ত কারো যদি বিন্দু মাত্র কোথাও কনফিউশন থাকে আরেকবার জিজ্ঞাসা করতে পারেন। কারো কি কোনো কনফিউশন আছে? যদি ম্যাম, হ্যাঁ হাফ বল। অ্যাডার এখানে যে ডায়াগ্রামটা, সার্কিট ডায়াগ্রাম, এখানে কি হচ্ছে এক্স এক্সর ওয়াই আর হচ্ছে এক্সর ওয়াই হচ্ছে সাম, জি আর হচ্ছে ক্যারিটা নিচে, তাই না? হ্যাঁ, ক্যারিটা হচ্ছে এই যে অর গেট দিয়ে হচ্ছে, সরি অ্যান্ড গেট দিয়ে হচ্ছে এক্স ওয়াই। জি ম্যাম, মানে উল্টা করে লিখেছি। জি হ্যাঁ হ্যাঁ ম্যাম, জাস্ট একটু উল্টা করা, মানে যেহেতু আমি এই ছবিটা হচ্ছে আমি নেট থেকে নিছি, নিজে আঁকি নাই তো। সো নিজে আঁকলে আর কি ওই সিকোয়েন্সেই করতাম। সো নিজেরা একটু দেখলেই বুঝবেন আর কি এই জিনিসগুলা। আর কারো কোনো প্রবলেম আছে?
আর কারো কোনো যদি প্রবলেম না থাকে তাহলে আমি আজকে এইটুকুই পড়াবো। আর হচ্ছে আরেকটা ব্যাপার, এই স্লাইড থেকে আসলে যেহেতু ইন্ট্রোডাক্টরি স্লাইড, আমি একটু বলে দিই এখান থেকে কি কি পড়তে হবে। ফার্স্টের দিকে জিনিসপত্র বুঝতে পারতেছেন, এগুলো সবই পড়তে হবে কিসের জন্য? থিওরির জন্য, থিওরি কোশ্চেনের জন্য। যেহেতু আমি বলছি যে ডিএসডি তে আসলে থিওরির পরিমাণটা একটু কম, কারণ সবই হচ্ছে ম্যাথ টাইপের কাইন্ড অফ। আপনি যদি পারেন ফুল মার্কস, না পারলে আবার অনেক বেশি মার্কস কমে যাবে। সো থিওরিটা আসলে খুব কম, এবং থিওরি যেখানে যেখানে পান আসলে সেখান থেকে আসলে পড়তে হবে। সো থিওরি গুলা পড়তে হবে এখানে, এবং হচ্ছে হাফ অ্যাডার দেখাই দিছি পুরোটাই। হাফ অ্যাডার দেখবেন, ফুল অ্যাডারটা একটু নিজের ইকুয়েশনটা সলভ করবেন এখান থেকে নিয়ে। একটু ফুল অ্যাডার ইকুয়েশন সলভিংটা ইম্পর্টেন্ট, যেহেতু আমি দেখাই দিই নাই। এই ইকুয়েশন সিম্পলিফিকেশনটা করবেন, শিখবেন। এই বাইনারি অ্যাডারের ডায়াগ্রামটা একবার হাতে আঁকবেন, বা একটু চোখে একটু মানে টাইম দিয়ে এটা দেখলে নিজেরাই পারবেন। এটা আসলে হাতে আঁকারও কিছু নাই, লজিকটা যদি একবার বুঝে যান, একবার দেখে গেলেই পারবেন। সো আর এই দুটো একটু হালকা পাতলা দেখবেন। তো পড়ার আসলে মোটামুটি অনেক কিছুই আছে এখান থেকে। তো আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমি আসলে এখন অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্স নিয়ে হচ্ছে ক্লাসটা শেষ করে দিব। তো এবং আজকে আরো একটা জিনিস একটু বলে দিছিলাম যে অনেকে হচ্ছে কি নিজেদের নাম দিয়ে জয়েন করছেন, আমি চ্যাটে হচ্ছে লিখে দিছিলাম, কখনো নাম দিয়ে জয়েন করবেন না। কোনো সময় আপনার অ্যাটেন্ডেন্স মিস হয়ে গেলে পরে যদি আমার চেক করতে হয়, আপনার আসলে এই পার্টিসিপেন্ট লিস্ট দেখে চেক করতে হবে। সবসময় আপনাদের আইডি দিয়ে আন্ডারস্কোর দিয়ে ল্যাব গ্রুপ দিয়ে জয়েন করবেন। আচ্ছা, ওকে ফাইন, আমি এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আপনাদের কি 51 আছে? আইডি 51 কি আছে? আমি স্টুডেন্ট লিস্টে 51 কে দেখিনি। রেগুলার 51 না আছে? ম্যাম, না ম্যাম। আচ্ছা ঠিক আছে। 52 প্রেজেন্ট? Yes, ma'am. আচ্ছা, 53, Yes, ma'am. 54, Yes, ma'am. 55, Yes, ma'am. 57। Yes, ma'am. একটা মিনিট একটু